আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোট কেন্দ্র সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষা শেষে আর কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও ক্যাম্পাস জুড়েই ছিল ডাকসুর নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে ৮১০টি বুথ, যেখানে ভোট দেবেন প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৮টা প্রবেশদ্বারে আমরা থাকবো, আমরা ৮টা সেন্টারে থাকবো, আমাদের ভিজিলেন্স টিম থাকবে, আমাদের পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে, ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে। আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা। এদিকে ভোটের আগের দিনও সাইবার অ্যাটাকের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হচ্ছে ২০০০-এর বেশি সদস্য। যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এবারের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, নির্ভয়ে তোমরা আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে। এবারের ডাকসু নির্বাচনে ২৮ পদে 10টি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আর মাত্র দুদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার শেষ হচ্ছে প্রচারণা। এদিকে শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী। শেষ সময়ে প্রার্থিতা বাতিল করে এমন পরিস্থিতি সৃষ্টি নির্বাচন কমিশনের অদূরদর্শিতা এবং এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এতদিন ধরে চলেছে বিরামহীন গণসংযোগ। ইশতেহার ছাড়াও নানা প্রতিশ্রুতির ডালা নিয়ে চষে বেরিয়েছেন যে প্রার্থীরা। হাইকোর্টে রিটের খবরে থমকে গেছেন অনেকেই। এদিকে ডাকসু নির্বাচন স্থগিত নয়, প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই রিটের উপর মঙ্গলবার শুনানি হবে। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানেই যে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন কেন তাকে বাদ দেওয়া হলো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই আসলে এখানে দায়ী করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নির্বাচন বানচালের কোনো দূরভিসন্ধি ইচ্ছা আছে কিনা আসলে এটা একটু খতিয়ে দরকার। খুবই উদ্বেগের কারণ এবং আমরা মনে করছি এটা নির্বাচনের পরিবেশকে অবশ্যই হ্যাম্পার করবে। ভোটের যে অধিকার সেটিকে আসলে বিঘ্নিত করার যে একটি কুটচাল এটি হতে পারে। কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চাইছি। এর বাইরে আমাদের কোনো
জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। তারেক রহমান বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে অনলাইনে সম্মেলনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজকতা সৃষ্টি হতে পারে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব, অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে, এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়, শান্তি নষ্ট হয়। তারেক রহমান বলেন, অনেক আত্মদানের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জনগণের সিদ্ধান্ত নেওয়ার পথকে সুগম করে দিতে হবে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, থাকতেই পারে, সেটি থাকা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায়। আমরা মনে করি সেখানে যা যা আলোচিত হয়েছে, যা যা একমত হয়েছে, সেগুলোতে আমরা একমত হয়ে গিয়েছি। সেখানে যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। সব ধরনের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। হুকুম দেওয়ার সময় তিনি পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি ও চাকরি খাওয়ার হুমকিও দিয়েছিলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সোমবার আদালতে দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন পুলিশের এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের মামলায় এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন। ত্রয়োদশ দিনে চট্টগ্রামের জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান ও গাজীপুরের একজন প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য দিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনে সাক্ষ্যে ডাক্তার রাজিবুল ইসলাম বলেন, অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ময়নাতদন্ত রিপোর্ট 5 বার বদলানো হলেও প্রথমটি সঠিক ছিল। কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে, তার সাক্ষ্য যেটা আয়োর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি। আমরা আবেদন করার সম্ভাবনা আছে, আমরা হয়তো বিবেচনা করে তার বিষয়টা, তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট টার্ম মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, নূরের নাকে হাড় ভাঙায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে।
চোখের সমস্যাজনিত জমাট রক্ত কেটে গেছে। পরিচালক বলেন, নূরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে, তবে জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে। তিনি জানান, জ্বর না থাকলে নূর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। ওনার মাথায় যে আঘাত, মানে আমরা বলি মেডিকেলের ভাষায় সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এইটা হেমোরেজটা ছিল খুবই মাইল্ড, অল্প রক্তের পরিমাণটা ছিল খুবই অল্প, যে অল্প পরিমাণ রক্ত ছিল সেটা অ্যাবজর্ব হয়ে গেছে। ওনার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে, গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। বাংলাদেশ পাটকল শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে সবার জন্য মঙ্গলজনক হবে। দীর্ঘদিন তার অপেক্ষায় দেশের মানুষ, যার হাত ধরে দেশের নতুন প্রজন্ম অনেক দূর যাবে বলে জানান তিনি। সোমবার বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন আই খান। সাইদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের আগামীর গন্তব্য হতে হবে এমন, যার মাধ্যমে মানুষের মনে স্থান করে নেওয়া যায়। যে পদক্ষেপগুলো 54 বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, কিন্তু সেগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের কোন নেতার কর্মকাণ্ডে। কোনো না কোনোভাবে বাংলাদেশ হোঁচট খাচ্ছে। সেই জায়গায় তারেক রহমানকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ will be in good hands when Tarek Rahman comes back to Bangladesh. নিউ ইয়র্ক মাতালেন আতিফ আসলাম। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড নাসাউ কলোসিয়ামের অডিটোরিয়ামে টানা 2 ঘন্টা গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপ। এনটিভি উত্তর আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ফারুক হোসেন। তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের নাচে গানে মুগ্ধ হল নিউ ইয়র্ক প্রবাসীরা। হাজার হাজার দর্শক শ্রোতাকে 2 ঘন্টা ধরে গান গেয়ে মুগ্ধ করেন পাকিস্তানের এই সঙ্গীত শিল্পী। শনিবার নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে দলে দলে শ্রোতারা অডিটোরিয়ামের ভেতরে ঢুকতে শুরু করেন। মানুষের স্রোত ঠেকাতে না পেরে পরে টিকিট বিক্রিও বন্ধ হয়ে যায়। প্রতিটি টিকিটের দাম আসন অনুসারে $1000 থেকে শুরু করে $60 বিক্রি হলেও শো শুরু হবার অনেক আগেই তা শেষ হয়ে যায়। আতিফ আসলাম যখন মঞ্চে ওঠেন সে সময় হাজার হাজার শ্রোতার করতালি আর উল্লাসে কেঁপে ওঠে গোটা হলরুম। শুভেচ্ছা বিনিময়ের পরপরই কোনো বিরতি ছাড়াই টানা 2 ঘন্টা গান গেয়ে নেচে মাতিয়ে রাখেন সবাইকে। বিশাল আকারের অডিটোরিয়ামে কানায় কানায় ভরা শ্রোতা থাকায় চারিদিকে ঘুরে ঘুরে অনেকের সাথে হাত মিলান আতিফ আসলাম, একই সাথে গানও করেন। অডিটোরিয়ামের 2 পাশে ছোট বড় দুটো মঞ্চ তৈরি করা ছিল তার জন্য। নিউ ইয়র্কে কোনো বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়োজনে এত বড় বাজেটের আয়োজন ছিল এটাই প্রথম। আয়োজক প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহনেওয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই তারা আরও বড় পরিসরে যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসীদের বিনোদনের জন্য বিশ্বখ্যাত আরও কয়েকজন শিল্পীকে নিয়ে একটি গ্র্যান্ড শোর আয়োজন করবেন। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হলেও রাজস্ব আদায় কমবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সোমবার বিকেলে সচিবালয়ে গেল 1 বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময়ে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে 2480 কোটি টাকা অর্থ সাশ্রয় হয়েছে বলেও জানান উপদেষ্টা। 2024-25 অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে 6575 কোটি 97 লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে, যার মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে 2223 কোটি 33 লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে 5227 কোটি 55 লাখ টাকা ও সরকারি কোষাগারে জমা হয়েছে 1761 কোটি 97 লাখ টাকা। এই সময়ে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে 1035 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান
ডক্টর সাখাওয়াত। প্রবাসের খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মালয়েশিয়া কুয়ালালামপুরের প্রধান সড়কে র্যালি ও আলোচনা সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার সকাল 10টায় পেট্রোনাস টুইন টাওয়ারের নিচ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ধরে বুকিত নানাস, মসজিদ ইন্ডিয়া, মসজিদ জামেক, কোতারায়া ও দাতারান মারদেকার পাশে দিয়ে র্যালি পৌঁছায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগেরায়। পরে সন্ধ্যায় কুয়ালালামপুর কেপং আমানপুরীতে সুরাও এবাদতখানা গাউসুল আজমে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদুন্নবীর ওপর আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার এমফিল গবেষক আব্দুর রউফ আজহারি। আলোচনা শেষে বিশ্বের উম্মাহ, শান্তি, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক নঈমুদ্দিন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম আকন্দ, সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া, ইব্রাহিম টিপু, গোলাম মোস্তফা, আতিক হাসান, জাফর, মোর্শেদ সহ আরও অনেকেই। সৌদি আরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মক্কা বিএনপি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানিয়েছেন, মক্কায় আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ সরকারের যৌথ উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহসভাপতি মাওলানা আব্দুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হামিদুল হক মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সহসভাপতি দিন মোহাম্মদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, রাশেদুল আমিন চৌধুরী, যুবদলের সভাপতি সাইদুর রহমান সোহাগ। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ও মোহাম্মদ করিম। বক্তারা বলেন, যারা নানা অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বাহরাইন বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, রাজধানী মানামার ওরিয়েন্টাল প্যালেস হোটেলে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা খ ম আশরাফুদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপদেষ্টা গিয়াসউদ্দিন মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাণী পাঠ করেন দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আহসানুল্লাহ, শিল্প সম্পাদক মিলাদুর রহমান সজীব সহ বাহরাইন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। মালয়েশিয়ায় জুলাই আগস্ট যোদ্ধা ও প্রবাসীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে দারুল মিশকাত ফুরফুরা খানকা মালয়েশিয়া। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের আমপাংয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা জাফর সাদেক, জুলফিকার ও মোহাম্মদ বাসেত মোল্লার সঞ্চালনার ও হাসান এম রেজওয়ানের সভাপতিতে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ফুরফুরা শরীফের পীর সাহেব আল্লামা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কোরাইশি। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনসার সর্দার, হাজি আব্দুল মান্নান, মোহাম্মদ তালেব মোল্লা। আরও উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম টিটু, খান আরিফুল সহ প্রমুখ। মাহফিলের শেষাংশে মালয়েশিয়াস্থ সকল প্রবাসী ও জুলাই আগস্টে আহত ও নিহত শহীদদের জন্য দোয়া করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।